তোমাদের সবাইকে আমাদের রিস্টার্ট অভিযাত্রিক 1.0 এই কোর্সটাতে স্বাগত। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটা পড়ব। তোমরা অনেকেই রুটিন বুঝতেছিলে না যে রুটিন কিভাবে কি হবে, ক্লাস কবে হবে। তো রুটিনটা তোমাদেরকে আমি আরেকবার দেখাই দিচ্ছি, এটা একটু ভালো করে বুঝে নিবা যে রুটিনটা কবে ক্লাস হবে কি হবে। দেখো এখানে কি দেওয়া আছে, 12 তারিখ ভেক্টর P1 অর্থাৎ ভেক্টরের প্রথম ক্লাস আজকে হবে। এরপরে 14 তারিখ ভেক্টর P2 মানে ফিজিক্সের দ্বিতীয় ক্লাস আমাদের 14 তারিখে হবে। ভেক্টর আমাদের 2টা ক্লাসে শেষ করবো কেমন। এবং যে 14 তারিখে আমাদের একটা পরীক্ষা আছে বায়োলজি চ্যাপ্টার 1 আমাদের পরীক্ষা হবে। তো বায়োলজি বাংলা এই পরীক্ষাগুলো তোমার ঐচ্ছিক পরীক্ষা, তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো কেমন, এগুলো তোমার ইচ্ছা। তবে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো এক্সাম তোমাকে অবশ্যই দিতে হবে। ক্লাস তো আমার 2-1 দিন মিস যাইতে পারে, তুমি রেকর্ড ক্লাস করে নিও, প্রবলেম নেই, কিন্তু তোমার পরীক্ষা অবশ্যই দিতে হবে। এরপরে দেখো 17 তারিখে আছে গণিত রসায়ন C1 ক্লাস, ওই দিন তোমার ভেক্টর এই অধ্যায়টার পরীক্ষা হবে। তো পরীক্ষা কেমনে দিতে হবে, কী সিস্টেম হবে, এগুলো আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তো এইভাবে রুটিনগুলো আশা করি বুঝছো। তো গুণগত রসায়ন 18 তারিখে আরেকটা ক্লাস হবে, মানে গুণগত রসায়ন আমাদের 2টা ক্লাসে শেষ হবে। তারপরে ম্যাথ 2টা ক্লাস হবে, তারপরে আমাদের আবার ফিজিক্স ক্লাস। এইভাবে ক্রমান্বয়ে আমাদের পরীক্ষা এবং এক্সাম চলতে থাকবে। ওকে, তো চলো আমাদের প্রথম ক্লাস আমরা শুরু করি। ভেক্টরটা আমরা 2টা ক্লাসে শেষ করব। আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আমরা একটু স্লো যাব, এরপরে ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ ফার্স্টে যাওয়ার চেষ্টা করব। ওকে, প্রথমে আমরা দেখব রাশি কি। ভৌত জগতে পরিমাপযোগ্য সকল কিছুকে বলা হয় রাশি। রাশি কয় প্রকার? 2 প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি আমরা জানি, যে সকল রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় সেটা কি স্কেলার রাশি, তাই না? তো দেখো কোনো কিছুর মান এবং একক যদি জানি তাইলে সেই রাশিটা কেমন আমরা বুঝতে পারি। কিভাবে? যেমন মান এবং একক মানে তোমাকে যদি বলা হয় 10 কেজি চাল, তোমার ওজন কত, তোমার ভর কত, 20 কেজি, বা 10 পিস আম, 10টা কি মান বা পরিমাপ, কেজিটা কি একক। অর্থাৎ কোনো কিছুর পরিমাপ এবং একক জানলে সেই রাশিটা কেমন আমরা বুঝতে পারি। তাহলে ভেক্টরের প্রয়োজনীয়তা কোথায়? ভেক্টর আমাদের তখনই প্রয়োজন যখন মনে করো তুমি একটা চৌরাস্তার মধ্যে দাঁড়ায় আছো, তুমি বললা তোমার বন্ধুকে বললা যে ও চৌরাস্তার মোড়ে এসে যদি 10 কিলোমিটার সামনে যায় তাহলে তোমাকে খুঁজে পাবে। তো তোমার বন্ধু এখন এই চৌরাস্তার মোড়ে এসে কোন দিকে যাবে, সে এই দিকে যাবে নাকি পিছন দিকে গেলে তোমাকে খুঁজে পাবে, সে কেমনে বুঝবে? সে কিন্তু আসলে বুঝতে পারবে না তাকে কোন দিকে যাইতে হবে। এই জন্য কি করতে হবে, এই জন্য তোমাকে দিক বলে দিতে হবে কেমন। তো এইরকম যে সকল রাশি প্রকাশের জন্য কেবল মান হলে আমার হয় না, এখানে কেবল মান ছিল 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার দ্বারা আমরা বুঝতেছি না কোন দিকে যাইতে হবে। তো এরকম যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয় তাদেরকে বলি ভেক্টর রাশি। যেমন তোমাকে যদি বলা হয় এই বস্তুর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করো, কত নিউটন বল প্রয়োগ করবা? 10 নিউটন বল প্রয়োগ করবা। তাহলে 10 নিউটন বল তুমি সামনের দিকে প্রয়োগ করবা, উপর থেকে করবা নাকি নিচ থেকে করবা, কোন দিক থেকে করবা, তুমি কি বুঝতে পারবা না। তো এই জন্য বল বলে দিকে দিলে তোমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হবে সেটাও বুঝতে হবে। তাহলে দেখো পরীক্ষায় আসে নিচের কোনটি ভেক্টর রাশি, কোনটি স্কেলার রাশি, এটা মনে রাখার একটা ছন্দ আছে। ছন্দটা কি? সাধারণত ভবে সব তরুণের প্রবল টক দই প্রিয়, দন্তর সাথে সান্দ্রতা গুণাঙ্ক, ভতে ভর বেগ, বতে বেগ, দন্তর সাথে সরল, বতে বল, তরুণের ত্বরণ, প্রাবাল্য টক টট, দোহে চব্যের দৈর্ঘ্য, প্রেমে প্রিয় পৃষ্ঠটা, ওতে ওজন। বুঝছ? এরপর আমরা দেখবো, দেখো মনে রাখবো যে ক্ষেত্রফল কি আমাদের ভেক্টর রাশি কখনো হইতে পারে। ক্ষেত্রফল কখনো ভেক্টর রাশি হইতে পারে। তো ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয় এর দিক কি হবে? এর তল বরাবর ঠিক লম্ব বরাবর। কিভাবে? মনে করো তুমি যে ফোনের স্ক্রিন দেখতেছ, এই স্ক্রিনের ক্ষেত্রফল বের করবা। তাহলে স্ক্রিনের যখন ক্ষেত্রফল বের করবা তখন ওই ক্ষেত্রফলের দিক কোনটা হবে? স্ক্রিন থেকে তোমার দিকে লম্ব বরাবর যে আলো বের হচ্ছে সেটা হবে আমাদের কি বলতো? সেটা হবে আমাদের ভেক্টর রাশি। বুঝছো? ভেক্টর রাশির দিক। এরপর তোমাকে যদি বলা হয় বিদ্যুৎ প্রবাহ, কি বলতো? বিদ্যুৎ প্রবাহ কি রাশি বলতো? বিদ্যুৎ প্রবাহ আমাদের যেহেতু দিক আছে, দিক থাকালে আমরা কি জানি ভেক্টর রাশি হয়, কিন্তু বিদ্যুৎ প্রবাহ আমাদের স্কেলার রাশি। কারণ কি? ভেক্টর আমাদের বিদ্যুৎ প্রবাহ ভেক্টরের ল অফ অ্যাডিশন মেনে চলানো, তাই। এরপরে আমরা দেখব পার্থক্য, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি। স্কেলার রাশির মান আছে, দিক নেই, সবাই জানি। ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে। স্কেলার রাশির যোগফল বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী হয়, অর্থাৎ 2 এবং 3 তুমি যোগ করে সর্বদা 5 পাবা। ভেক্টরের ক্ষেত্রে তুমি 2 এবং 3 যোগ করে 4ও পাইতে পারো, আবার 1ও পাইতে পারো।
তাই না? ভেক্টরের তার মানে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণভাগ সাধারণ নিয়মে হয় না, ভেক্টরের নিয়মে হয়। তারপর দেখো, দুটো স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে। অর্থাৎ এ এবং বি দুটো স্কেলার রাশি তুমি যদি গুণ করে শূন্য পাইতে চাও, এদের কোনোটির মান শূন্য না হলে এদের গুণফল কখনো শূন্য হতে পারবে না। অর্থাৎ এদের যে কোনো একটির মান ন্যূনতম শূন্য হইতে হবে, নাহলে এগুলো শূন্য হইতে পারবে না। কিন্তু আমাদের ভেক্টর গণনের ক্ষেত্রে এ এবং বি, আমরা এ এবং বি এর মধ্যে কোনটার মানই শূন্য না, তারপরে এদের গুণে আমরা শূন্য পাইতে পারি। বুঝছো? আবার স্কেলার রাশির গুণে সর্বদা স্কেলার রাশি পাই, কিন্তু ভেক্টর রাশির গুণনে আমরা ভেক্টর রাশিও পাইতে পারি, স্কেলার রাশিও পাইতে পারি। এরপরে দেখবো ভেক্টর প্রকাশ। ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, ভেক্টরকে এরকম আমরা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাই না? তীর চিহ্ন যে এই পিছনের অংশ, এটাকে আমরা বলি টেইল। এটাকে কি বলি? টেইল। সহজ বাংলায় লেজ। কি বলবো? লেজ। এবং এই শীর্ষবিন্দু, এটাকে আমরা বলবো হেড। হেড বা সহজ বাংলায় বলবো মাথা। বুঝছো? তো এই হেড দ্বারা কি নির্দেশ করবে? দিক নির্দেশ করবে। আর এইখান থেকে এইটুকু যে অংশ, এটা এর ম্যাগনিটিউড মানে মান নির্দেশ করবে। এখান থেকে এইটুকু মান, এবং হেড দ্বারা কি নির্দেশ করবে? দিক নির্দেশ করবে। ওকে, এটা আমাদের এইভাবে আমাদের ভেক্টর প্রকাশ করতে হয়। এবার ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে যদি নির্ণয় করতে বলা হয়, ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে বলা হয়, মনে রাখবা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত থিটার পরিমাণ কত হইতে হবে? শূন্যর চেয়ে বড় অথবা সমান, 180 চেয়ে ছোট অথবা সমান। মধ্যবর্তী কোণের শর্ত এটা। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর, এখানে দুইটা ভেক্টর আছে, এদের মাঝখানে কোন কোণকে তুমি ধরবা? ভিতরের কোণকে ধরবা নাকি বাহিরের কোণকে ধরবা? অবশ্যই তুমি কোন কোণকে ধরবা? এই ভিতরের কোণকে ধরবা, কারণ ভিতরের কোণটা কি দেখো তো? সূক্ষ্ম কোণ। আমাদের মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত শূন্যর চেয়ে বড় হইতে হবে অথবা 180 চেয়ে ছোট হইতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা কি দেখবো? দেখো, এরপরে আমরা দেখব যে আরেকটা শর্ত, ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত আরেকটা শর্ত, যে পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা রাখতে হবে। পায়ের সাথে পা অথবা মাথার সাথে যদি মাথা থাকে, পায়ের সাথে পা অথবা মাথার সাথে যদি মাথা থাকে, তাইলেই কেবল দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারবো, তাছাড়া পারবো না। পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা থাকলেই কেবল আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো দেখো, এই একটা ভেক্টর দেওয়া আছে, কেমন? এই একটা ভেক্টর এবং আমাদের এই একটা ভেক্টর দেওয়া আছে, এবং এদের এই মাঝখানে কোণটা তোমাকে বলা আছে যে, মনে করো যে 80 ডিগ্রি। তোমাকে বলা হচ্ছে এ ভেক্টর এবং বি এর মধ্যবর্তী কোণ কত? তুমি 80 ডিগ্রি বলবা? নিশ্চয়ই বলতে পারবা না 80। কিসের জন্য পারবা না? কারণ আমাদের ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের শর্ত কি? পায়ের সাথে পা থাকতে হবে অথবা মাথার সাথে মাথা থাকতে হবে। দেখো তো, এ ভেক্টরের মাথা কোনটা? এইটা। বি ভেক্টরের পা কোনটা? এইটা। তার মানে এ ভেক্টরের মাথার সাথে বি ভেক্টরের পা আছে, তাইলে কি হবে? একটা ভেক্টরের মাথার সঙ্গে আরেকটা ভেক্টরের পা থাকলে হবে না, হয় পায়ের সঙ্গে পা অথবা মাথার সঙ্গে মাথা থাকতে হবে, তাইলেই কি বল আমরা তাদের মধ্যবর্তী কি কোণ বের করতে পারবো। তো এইবার তাহলে আমরা এটার মধ্যবর্তী কোণ কত বলতে পারতেছি? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারতেছি না, কারণ কি? এদের পায়ের সঙ্গে পা এবং মাথার সঙ্গে মাথা নাই। তাহলে উপায় কি? এই উপায় এটা জানার জন্য আমাদের আরেকটা বিষয় জানতে হবে, ভেক্টর ল অফ প্যারালাল শিফটিং। ভেক্টরের ল অফ প্যারালাল শিফটিং অনুযায়ী একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে যে কোনো ভেক্টরের আমাকে স্থানান্তর করতে পারে। ভেক্টরের ল অফ প্যারালাল শিফটিং অনুযায়ী এই যে কোনো ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে, এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টরকে চাইলে ওইখান থেকে উঠাই নিয়ে আমরা এখানে লিখতে পারবো, আবার এখান থেকে তুমি চাইলে এখানে উঠাই নিয়ে লিখতে পারবা। কিন্তু তোমার এই মান এবং দিক ঠিক রাখতে হবে। তুমি কখনোই এ ভেক্টরকে উঠাই এইখানে লিখতে পারবা না, এ ভেক্টরকে তুমি কখনোই উঠাই এখানে লিখতে পারবা না, কারণ লিখলে তোমার মান এবং দিক কি সেম দিক হবে? এ ভেক্টর এবং এই ভেক্টরের দিক কি সেম? না, সেম না। এই জন্য আমরা ভেক্টর ল অফ প্যারালাল শিফটিং অনুযায়ী যে কোনো ভেক্টরকে তার মান এবং দিক ঠিক রেখে স্থানান্তর করতে পারবো। মানে এই ভেক্টরকে তুমি চাইলে, দেখো এই ভেক্টরকে চাইলে তুমি এখানে লিখতে পারবা, চাইলে এখানে লিখতে পারবা। বুঝছো? কারণ আমাদের দিক ঠিক আছে, দিক ঠিক রেখে এই ভেক্টরকে আমরা চাইলে এখান থেকে এখানে উঠায় লিখতে পারবো। ওকে, তাহলে চলো আমরা এইখানে এই কনসেপ্টটা কাজে লাগাবো। কিভাবে? দেখো, আমরা এ ভেক্টরকে, আমার মন চাইছে এ ভেক্টরকে উঠায় এখানে লিখবো, কোনো সমস্যা? বড় এ ভেক্টরকে আমার মন চাইছে একে এখান থেকে উঠায় এখানে লিখবো, কোনো সমস্যা? কোনোই সমস্যা নাই। কিসের জন্য? এ ভেক্টর এবং এই ভেক্টরের দিক ঠিক রাখছি, রেখে জাস্ট এখান থেকে এখানে উঠাই নিয়ে এসছি, কোনো প্রবলেম নেই। এবার দেখো তো, আমাকে বলো তো তাইলে এ ভেক্টরের পাদবিন্দু কোথায়? এইখানে। এ ভেক্টরের পাদবিন্দু এইখানে, বি ভেক্টরের পাদবিন্দু এইখানে, অর্থাৎ এ এবং বি দুইজনের পাদবিন্দু সেম, অর্থাৎ তাহলে এই যে এই কোণকে বলতে পারবো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। বুঝছো? এই কোণকে বলতে পারবো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে বলো তো, এই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এই যে দেখো,
এই কোণটা সম্পূর্ণ কোণ কত? এই কোণটা 180। এইটা যদি 180 হয় এবং এইটা যদি 80 হয়, তাহলে এই কোণটা ভিতরের এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা কত হবে? সম্পূর্ণ 180, এইটা 80, তাহলে ভিতরের কোণটা কত? 100 ডিগ্রি। বুঝছো নাকি বোঝো না আমাকে বলো। আশা করি বুঝছো যে প্রথমে এ ভেক্টরের দেখো শীর্ষবিন্দুর সঙ্গে অর্থাৎ এ ভেক্টরের মাথার সঙ্গে বি ভেক্টরের পা ছিল, তো পার মাথা থাকলে তো হবে না, মাথার সঙ্গে মাথা, পার সঙ্গে পা থাকতে হবে। এই জন্য আমরা কি করতে পারি? এ ভেক্টরকে আমরা স্থানান্তর করে এইখানে লিখলাম। এবার দেখতেছি এদের মাঝখানে কোণটা হবে আমাদের এ ও বি এর মাঝখানের মধ্যবর্তী কোণ থিটা। তো থিটার পরিমাণ কত হবে তাইলে? সম্পূর্ণ 180, এটা কত? 80, তাহলে এই কোণটা হবে 100। ক্লিয়ার? এবার তোমরা আমাকে বলো এ ভেক্টর এবং এই ভেক্টর, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? সবার আগে কি দেখতে হবে? পায়ের সঙ্গে পা, মাথার সঙ্গে মাথা। দেখো এ ভেক্টর এটা কি মাথা, বি ভেক্টর এটা কি পা, মাথার সঙ্গে পা থাকলে হবে, হবে না, তাহলে কি করবা? ভেক্টরকে স্থানান্তর করবা। তাহলে এ ভেক্টরকে তুমি যদি চাইলে এখানে স্থানান্তর করতে পারো, তাই না? মান এবং ঠিক রেখে, মান এবং দিক ঠিক রেখে এ ভেক্টরকে এখান থেকে এখানে উঠে নিয়ে গেলে, তাহলে মধ্যবর্তী কোণ এখন কোনটা বলো? ভাইকে বলো মধ্যবর্তী কোণ কোনটা? এই যে এই কোণটা আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণের পরিমাণ কত? দেখো তো, এই যে সম্পূর্ণ কোণ 180, এইটা শেয়ার, তাহলে এটা কত? 120 ডিগ্রি। এ ও বি এর মধ্যবর্তী কোণ 120। বুঝছো? তাহলে এবার আমাকে বলো যে এই দুটা ভেক্টর, এবার আমাকে তুমি বলো যে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা দেওয়া আছে 60 ডিগ্রি। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কত বলবা? 120 না, কত হবে? 60 হবে। কিসের জন্য? দেখো এ ভেক্টরের মাথা, বি ভেক্টরের মাথা, দুইজনের মাথা একত্রে, তার মানে এ ও বি এর মধ্যবর্তী কোণ এটাই হবে এ ও বি এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? চলো পরের টপিকস দেখি। একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান একক তাকে বলবো একক ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে বলবো একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে নির্দেশ করি? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে যেটা পাবো সেটা আমাদের কি বলতো? একক ভেক্টর। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে যেটা পাই সেটা একক ভেক্টর। ওকে, একক ভেক্টরের মান কত? 1। একক ভেক্টরের কাজ কি বলতো? ভেক্টরের দিক নির্দেশ করা, ভেক্টরকে দিক প্রদান করাই একক ভেক্টরের কাজ। স্বাধীন ভেক্টর নাম থেকে বুঝতেছি, যে ভেক্টরের পাদবিন্দু নিজের ইচ্ছা মতো নেওয়া যায়, যে ভেক্টরের পাদবিন্দু নিজের ইচ্ছা মতো নেওয়া যায় তাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। ওকে, যে ভেক্টরের পাদবিন্দু নিজের ইচ্ছা মতো নেওয়া যায় না তাকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। নামের সাথে রিলেটেড, স্বাধীন। যে ভেক্টরের পাদবিন্দু নিজের ইচ্ছা মতো নিতে পারবো সেটা স্বাধীন ভেক্টর। আয়তৈকিক ভেক্টর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কল্পনা করা হয় তাকে বলা হয় আয়তৈকিক ভেক্টর। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কি বলতো? কি একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কি সমরেখা ভেক্টর। যে ভেক্টরগুলো একই রেখা বরাবর অবস্থান করবে তাদেরকে বলবো সমরেখা ভেক্টর। যে ভেক্টরগুলো একই রেখা বরাবর অবস্থান করবে তাদেরকে বলবো সমরেখা ভেক্টর। ক্লিয়ার? যে ভেক্টরগুলো এরকম একই রেখা বরাবর অবস্থান করবে তাদেরকে বলবো সমরেখা ভেক্টর। ওকে, এরপরে দেখো সদৃশ ভেক্টর। যে ভেক্টরগুলো দেখতেছে, দেখে বুঝতেছি সদৃশ ভেক্টর, দেখতেছে মানে কি? যে ভেক্টরগুলো দিকে তাদেরকে বলবো সদৃশ ভেক্টর। সমান ভেক্টরগুলো কি তাইলে? যে ভেক্টরের মান এবং দিক উভয় সমান তাদেরকে বলবো সদৃশ ভেক্টর। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে সদৃশ শূন্য ভেক্টর বলবো। শূন্য ভেক্টর বা নাল ভেক্টরে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় অবস্থান করে এবং এদের নির্দিষ্ট কোনো দিক নেই। কেমন? বিপরীত ভেক্টর কি? যে ভেক্টরের দিক বিপরীত তাদেরকে কি বলবো? বিপরীত ভেক্টর। তাহলে বলো তো আমাকে বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180, মনে রাখবা। সদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ক্লিয়ার? বিসদৃশ ভেক্টর মানে কি? যে দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করবে। কেমন? যে দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করবে তারা কি? বিসদৃশ ভেক্টর। ওকে, তোমাকে যদি বলা হয় বিপ্রতীক ভেক্টর, অনেকে এটা ভুল করো। বিপ্রতীক, বিপ্রতীক মানে কি? গুণান্তর বিপরীত। বিপ্রতীক মানে কিন্তু বিপরীত না, বিপ্রতীক মানে কি? গুণান্তর বিপরীত। তো এই এ ভেক্টর যদি হয় 2i, তাহলে এর বিপ্রতীক ভেক্টর কোনটা হবে বলতো? এর বিপ্রতীক ভেক্টর হবে এর গুণান্তর বিপরীত অর্থাৎ 1/2i। ক্লিয়ার? আশা করি বুঝছো। চলো পরের টপিক দেখি। তাহলে আমরা পাদবিন্দু নির্দিষ্ট থাকে কোন ভেক্টরে? আমরা একটু আগে দেখছি যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট থাকে আমরা কি বলি বলতো? যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট থাকে বলে সীমাবদ্ধ ভেক্টর। যে ভেক্টরে পাদবিন্দু নিজের ইচ্ছা মতো নিতে পারি সেটা আমাদের কি? সেটা আমাদের স্বাধীন ভেক্টর। এবার আমরা একটা টপিক দেখব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা কি জানি বলতো? বন্টন মানে কি? ভাগ করে দেওয়া, তাই না? বন্টন মানে ভাগ করে দেওয়া। দেখো এম এবং বির সঙ্গে কি ছিল? গুণ ছিল।
এমকে ডান দিকে গিয়ে দুজনের সাথে সমান ভাগে ভাগ করছে। তো কোনো সূত্রে যদি আমরা এরকম কোনো স্কেলারকে সমান ভাগে ভাগ করি তাহলে সেটাকে আমরা বলবো বন্টন সূত্র। কি বলবো? বন্টন সূত্র। কেমন? এরপরে দেখবো আমরা, এরপরে দেখবো যে বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি? বিনিময় সূত্র কি? দেখো এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে বি প্লাস এ। তো কোথাও আমরা বিনিময় মানে কি বুঝি বলতো? বিনিময় মানে একজনের জায়গা আরেকজন দখল করা। বিনিময় করা মানে কি? একজনের জায়গা আরেকজন দখল করা। তো কোথাও যদি আমরা দেখি এরকম ভেক্টরের ক্ষেত্রে যে একজন আরেকজনের জায়গা দখল করছে, একজন আরেকজনের জায়গা কি করছে? দখল করছে, তাহলে সেটাকে আমরা বলবো বিনিময় সূত্র। দেখো বাম দিকে প্রথম অবস্থানে কে ছিল বলো তো? এ। প্রথম অবস্থানে কে ছিল? এ। দ্বিতীয় অবস্থানে কে ছিল? বি। ডান দিকে গিয়ে কি করছে? দেখো এর একজন আরেকজনের জায়গা বিনিময় করছে। বাম দিকে এ ছিল প্রথম অবস্থানে, ডান দিকে এ গেছে দ্বিতীয় অবস্থানে, তাই না? বাম দিকে বি ছিল দ্বিতীয় অবস্থানে, ডান দিকে বি গেছে প্রথম অবস্থানে। বুঝছো তো? এইরকম যদি হয়, দেখো এটা কি করতেছে? একজন আরেকজনের জায়গা বিনিময় করতেছে, তাই না? প্রথম অবস্থানে ছিল এ, প্রথম জায়গায় ছিল এ, ডান দিকে গিয়ে দ্বিতীয় জায়গায় হয়ে গেছে এ। বাম দিকে দ্বিতীয় জায়গায় ছিল বি, ডান দিকে হয়ে গেছে প্রথম জায়গায় বি। তো এইরকম যদি কোথাও হয় যে একজন আরেকজনের সাথে কি করে? একজন আরেকজনের এরকম জায়গা বিনিময় করে, তাহলে সেই সূত্রকে বলবো বিনিময় সূত্র। সংযোগ করে দেওয়া মানে কি? নাম থেকে বুঝতেছি, সংযোগ করে দেওয়া মানে যুক্ত করে দেওয়া। কোনো ভেক্টরকে আমরা যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বাম দিকে যুক্ত করি এবং ডান দিকে গিয়ে যদি অন্য দুটো ভেক্টরকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা যুক্ত করি, সেই সূত্রকে বলবো আমরা কি? সংযোগ সূত্র। তাহলে ভাইয়াকে জানাও উপরের এই এমসিকিউ এই ভেক্টরটা কি নির্দেশ করবে? সংযোগ সূত্র নির্দেশ করবে, অর্থাৎ বি নাম্বার। বুঝছো? চলো পরের টপিক দেখবো আমরা। এই একটা ভেক্টর, এই ভেক্টরকে এ এক্স আই এ ওয়াই জে এই যে কে দ্বারা প্রকাশ করতেছি। এ এক্স মানে কি? আই ভেক্টরের সঙ্গে যেটা থাকবে সেটা। তো কোনো ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি বলতো? এ এক্স আই। কোনো ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি? রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। কোনো কিছুর ভিতরে মডুলাস থাকা মানে বোঝায় তার মান, মডুলাসের ভিতরে এ আছে মানে বোঝাচ্ছে এ এর মান। কেমন? তো এ একটা মনে করে ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 4k। এখন এ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয়ের সূত্র কি বলো? রুট ওভার এ এক্স এর উপর স্কোয়ার মানে আই এর সঙ্গে যেটা থাকবে সেটার উপর স্কোয়ার, এ ওয়াই মানে জের সঙ্গে যেটা থাকবে তার উপর স্কোয়ার, এ জেড মানে কে এর সঙ্গে যেটা থাকবে তার উপর স্কোয়ার করে যত অ্যান্সার হবে সেটা হবে কোনো ভেক্টরের মান। বুঝছো? কোনো ভেক্টরের মান নির্ণয়ের সূত্র আমরা এটা জানি। এরপরের টপিক চলো। দেখো কি বের করতে বলতেছে? এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দেওয়া আছে, বলতেছে এ বি ভেক্টর এর মান নির্ণয় করো। এ বি ভেক্টর মানে কি বোঝাচ্ছে? দেখো এর আগে আমাদের জানতে হবে অবস্থান ভেক্টর কি। যে ভেক্টর দ্বারা কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এ থেকে বি বরাবর যে ভেক্টর তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। কেমন? তো এ বি অবস্থান ভেক্টর। এ থেকে বি বরাবর যে ভেক্টর নির্দেশ করবে সেটা আমাদের কি? অবস্থান ভেক্টর। এ থেকে বি বরাবর যে ভেক্টরটা নির্দেশ করবে সেটা এ বি অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর নির্ণয়ের সূত্র পরেরটা মাইনাস প্রথমেরটা। এ থেকে বি নির্ণয় করতে চাচ্ছে, পরে কে আছে? বি, অর্থাৎ বি মাইনাস এ। তোমাকে যদি বলা হয় সি থেকে ডি নির্ণয় করো, সূত্র কি? অবস্থান ভেক্টর নির্ণয়, পরেরটা মাইনাস প্রথমেরটা, অর্থাৎ ডি মাইনাস সি। তাহলে এখানে দেখো এ বি নির্ণয় করতে বলতেছে, করো। এ বি নির্ণয় কিভাবে করবা? বি থেকে এ কে বাদ দিবা। বির মান কত বলো তো? বির মান কত আমাদের দেওয়া আছে? আই প্লাস 3j প্লাস 2k মাইনাস, দেখো এর মান কত? 3i প্লাস জে মাইনাস 2k, তাই না? এবার কি করবা? এবার কি করবা বলো? আই থেকে আই বাদ দিবা, জে থেকে জে, কে থেকে কে বাদ দিবা। আই থেকে 3i বাদ দাও, মাইনাস 2i প্লাস 4j। 2 থেকে মাইনাস 2 বাদ দিলে কত হবে? 4k। এটা আমরা কি পাইলাম? এবি ভেক্টর পাইছি। তো এবি ভেক্টর পাইলে হবে না, কি পাইতে হবে? এবি ভেক্টরের মান পাইতে হবে। মান কি হবে? রুট ওভার এক্স এর উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার করলে কত হবে? রুট ওভার 26। রুট ওভার 26কে আমরা কি লিখতে পারি? 6 × 4 আকারে, তাই না? 6 ইন্টু কি আকারে লিখতে পারি? 4 আকারে লিখতে পারি। 4কে রুট করলে কত হবে? 2√6। তাহলে অ্যান্সার হবে 2√6। খুবই সহজ নয়। এবি ভেক্টর এর মান নির্ণয় করতে বলতেছে, অবস্থান ভেক্টর নির্ণয় সূত্র পরেরটা মাইনাস প্রথমেরটা, অর্থাৎ এবি সমান বি মাইনাস এ। তো বি ভেক্টর এ ভেক্টরের মান বসাই দিয়ে মান নির্ণয় করছে। পরেরটা, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 5 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব এবং স্বর্ণের পার্থক্য নির্ণয় করতে বলতেছে। একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে মানে পশ্চিম দিকে কত মিটার গেছে বলতো? 12 মিটার। পূর্ব দিকে 12 মিটার গেছে। দেন ওইখান থেকে সে কি করছে? ওইখান থেকে আবার সে দক্ষিণ দিকে মানে নিচের দিকে কত মিটার গেছে বলতো? 5 মিটার গেছে। দক্ষিণ দিকে কত মিটার গেছে? 5 মিটার। এখন তোমাকে বলতেছে দূরত্ব কত? আমরা দূরত্ব কি জানি? দুইটার যোগফল দূরত্ব, তাহলে 12 যোগ 5 কত হবে? 12 5 এর 70। এটা আমাদের কি বলতো? এটা আমাদের দূরত্ব। কেমন?
এবার আমরা বের করতে চাচ্ছি সরণ। সরণ মানে কি? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ নির্দিষ্ট দিকে মানে কি? এইখান থেকে এইটুকু, এই যেটা এ বি সি, দূরত্বটা কি? এ বি, এ থেকে বিতে গেছি, বি থেকে সি, এদের যোগফল দূরত্ব। সরণটা কি? এ থেকে সি, মানে কি? নির্দিষ্ট দিকে দূরত্ব। তো এ থেকে সি এর মান কেমনে বের করবো? এ বির মান জানি, বি সির মান জানি। এটা কিসের মতো মনে হচ্ছে? সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এসি সমান কি হবে? √/, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো একটা 12 আর একটা 5, 12 এবং 5-এর উপর স্কোয়ার করলে কত হবে? আরেকটা হবে 13। মনে রাখবা সমকোণী ত্রিভুজের জন্য একটা 5, একটা 12 হইলে আরেকটা 12 হবে 13, একটা 3, একটা 4 হইলে আরেকটা হবে 5। বুঝছো? এটা মনে রাখবা। তাহলে দেখো, তাহলে এসি এর মান কত হবে আমাদের? 13। 13 কি আমাদের অপশানে আছে? না, আমাদের আরও কি বের করতে হবে? এটা কি পাইলাম? সরণ। এটা আমাদের কি? সরণ বলতেছে দূরত্ব এবং সরণের পার্থক্য কত? দূরত্ব 17, সরণ 13, পার্থক্য কত বলো তো? পার্থক্য কত ভাইয়াকে বলো? পার্থক্য কত? সরণ মাইনাস দূরত্ব। পার্থক্য কত আমাদের? পার্থক্য পার্থক্য 13 মাইনাস 7, তাই না? 13 মাইনাস 17 মাইনাস 13, পার্থক্য কত? 17 মাইনাস 13। 17 থেকে 13 বাদ দাও, কত পাবা? পার্থক্য 17 মাইনাস 13, কত পাবা বলো তো? 4। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? 4। বুঝছো না? তাহলে চলো পরের এমসিকিউ দেখি। এবার আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখি। ত্রিভুজ সূত্র কি বলে? কোন ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দ্বারা যে ভেক্টর নির্দেশ করবে সেটা ওই দুটার লব্ধি। এত কিছু বোঝার প্রয়োজন নাই, এত কঠিন করে বুঝবো না, আমরা সহজ করে বুঝবো। দেখো সহজটা কি? খুব ভালো করে মনে রাখবা। সহজ করে কি? খুব ভালো করে মনে রাখবা। কেমন? এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। মনে রাখবা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যে দুটো ভেক্টর একই দিকে কাজ করবে সেটা যোগ করব, যে দুটো ভেক্টর বিপরীত দিকে কাজ করবে সেটা বিয়োগ করব। কোন দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে বলো তো? এখানে দেখো এ এবং বি, দেখেই বুঝতেছি এ এবং বি একই দিকে কাজ করতেছে, তাই না? তার মানে এ এবং বি কি করব? যোগ করব। আর সিটা কি দেখো তো? বিপরীত দিকে ঘুরতেছে না, তার মানে সি ইকুয়াল টু 0। এটা আমাদের ত্রিভুজ সূত্র। তাহলে দেখো 1 নম্বর অপশনের জন্য কি সঠিক? কোন দুটো ভেক্টর একই দিকে? পি এবং কিউ। পি এবং কিউ কি করতেছে? একই দিকে, অর্থাৎ আমরা কি লিখবো? পি প্লাস কিউ। আর কি বিপরীত দিকে? তাহলে আর কে বিয়োগ করো, ইকুয়াল টু 0। তার মানে কি লিখতে পারবো? পি প্লাস কিউ ইকুয়াল টু আর। অপশানে কি দিকে হইতে বলতেছে? আর ইকুয়াল টু পি মাইনাস কিউ হইতে পারে, তাই না? আর ইকুয়াল টু পি মাইনাস কিউ হইতে হবে। তার মানে 1 নম্বর হবে না, ক্রস। দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বর কোন দুটো একই দিকে কাজ করতেছে? সেম ভাবে পি এবং কিউ। তার মানে পি প্লাস কিউ সমান লিখতে পারবো মাইনাস আর ইকুয়াল টু 0। বি নাম্বারও হবে না। সি নাম্বার দেখো কোন দুটা কাজ করতেছে এবার? এবার আমাদের এই যে কিউ এবং আর, দেখো কিউ এবং আর একই দিকে কাজ করতেছে, অর্থাৎ কিউ প্লাস আর। কিউ এবং আর একই দিকে কাজ করতেছে, তাই দুটো যোগ। পি বিপরীত দিকে, তাই পি বিয়োগ ইকুয়াল টু 0। এটাকে সুন্দর করে যদি লিখতে চাই, আর সমান কি লেখা যাবে? দেখো পি ওই পাশে গিয়ে প্লাস, কিউ মাইনাস, আর সমান পি মাইনাস কিউ। অপশানে অ্যান্সারে যেটা আমাকে দেখাইতে বলতেছে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ। সঠিক অ্যান্সার কোনটা? সি নাম্বার। বুঝছো? তার মানে বিও হচ্ছে না, আর সঠিক অ্যান্সার হবে কোনটা? সি নাম্বার। বুঝছো কি? ত্রিভুজ সূত্র কি? দুটা ভেক্টর একই দিকে কাজ করলে যে দুটো ভেক্টর একই দিকে কাজ করবে সেটা যোগ, যেটা বিপরীত দিকে কাজ করবে সেটা বিয়োগ। চলো পরের টপিক দেখব, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র আমাদের কি বলে? দেখো দুইটা বাহু দ্বারা যদি সামান্তরিকের দুটো বাহু দ্বারা যদি দুটো ভেক্টর নির্দেশ করে, তাহলে সামান্তরিকের কর্ণ দ্বারা, সামান্তরিকের দুইটা কর্ণ দ্বারা কি নির্দেশ করবে বলতো? এদের লব্ধি নির্দেশ করবে। সামান্তরিকের দুইটা কর্ণ দ্বারা কি নির্দেশ করবে? এদের লব্ধি নির্দেশ করবে, তাই না? সামান্তরিকের দুইটা কর্ণ দ্বারা এদের লব্ধি নির্দেশ করবে, আমরা এটা জানি, এটা আমরা জানি। তারপর তাহলে দেখো এই যে এই বরাবর যে কর্ণ পি এবং কিউ, দুটো বাহু দ্বারা দুটো যদি ভেক্টর নির্দেশ করা হয়, তাহলে আর এই কর্ণ দ্বারা কি কি নির্দেশ করবে? এদের লব্ধি নির্দেশ করবে। পি এবং কিউ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, তাই না? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। লব্ধি যে কোনো ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা থিটা। লব্ধি যে কোনো ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা থিটা। তাহলে লব্ধি আর সমান কি লিখতে পারবো আমরা? পি প্লাস কিউ। লব্ধির মান নির্ণয় সূত্র সবাই জানি, আর ইকুয়াল টু √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এবার কোণ, লব্ধি কোনো ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেটা নির্ণয় সূত্র কি? দেখো আমরা ট্যান থিটা সমান লিখবো। মনে রাখবা যার সঙ্গে হবে অ্যাঙ্গেল সে হবে নিচে সিঙ্গেল, যার সঙ্গে থাকবে অ্যাঙ্গেল সে হবে নিচে সিঙ্গেল। কার সঙ্গে অ্যাঙ্গেল আছে? দেখো লব্ধি কার সঙ্গে কোণ উৎপন্ন করতেছে? পি এর সঙ্গে, অর্থাৎ পি হবে নিচে সিঙ্গেল। এবং আমাদের তাইলে আমরা ট্যান থিটা সমান আবার কি লিখতে পারবো? সাইন বাই কস। ট্যান থিটা সমান কি লিখতে পারবো? সাইন বাই কস। তো পি লিখলে আরেকটা ভেক্টর থেকে গেছে না, তাহলে কিউকে লাগাই দাও সামনে, যা শেষ। যার সঙ্গে কোণ সে হবে নিচে সিঙ্গেল, যার সঙ্গে অ্যাঙ্গেল সে হবে নিচে সিঙ্গেল।
পি এর সঙ্গে অ্যাঙ্গেল ছিল তাই পি নিচে সিঙ্গেল হয়েছে, যদি কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল থাকতো তাহলে কিউটা নিচে সিঙ্গেল হতো। বুঝছো? আশা করি ক্লিয়ার তোমরা সবাই। এবার আমরা দেখবো ভেক্টর যোজনের উদাহরণ। ভেক্টর যোজনের উদাহরণ কি পরীক্ষায় কিন্তু আসে, যে প্যাকের উড্ডয়ন ভেক্টর যোজনের উদাহরণ। মানে কি দেখো, প্যাকে মনে করে দুইটা পাখা, এটা প্যাকে এ পাখা দ্বারা F1 বল প্রয়োগ করতেছে, এটা দ্বারা F2 বল প্রয়োগ করতেছে। তো প্যাকে দুই পাখা দ্বারা দুই দিকে বল প্রয়োগ করে, কিন্তু প্যাকে দুই দিকে যায় নাকি একদিকে যায়? একদিকে যায়, তাই না? কিভাবে যায়? এই দুটা বলের লব্ধি এই দুটা যোগ করে যেই দিকে হয় সেই দিক বরাবর প্যাকে যায়। প্যাকের উড্ডয়ন আমাদের কি ভেক্টর যোজনের উদাহরণ। সেমভাবে নৌকার গতি, সেমভাবে চলন্ত গাড়িতে বৃষ্টির গতি। বুঝছো? এরপর আমরা দেখবো ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজনের উদাহরণ তোমাকে যদি দিতে চাই তাহলে তুমি মনে করো পায়ে হাঁটা। পায়ে হাঁটা, আমরা যখন হাঁটি আমরা কি করি বলো তো? আমরা যখন হাঁটি তখন আমরা এরকম একটা কোণে, মানে পায়ের সামনের অংশ দ্বারা মাটিতে বল প্রয়োগ করি, একটা কোণে মাটিতে বল প্রয়োগ করতেছি এই পরিমাণে বল। তো আমাদের বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, এটা আমরা একটু পরে ডিটেলস দেখবো, জাস্ট এখন একটু জেনে রাখ। আমাদের বলটা দুইটা উপাংশে ভাগ হবে, কেমন? এই যে এক পরিমাণে বল, আমাদের এই এক পরিমাণে বল দুইটা উপাংশে ভাগ হবে, একটা আনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর। তো এইটা যদি থিটা কোণ হয় তো আনুভূমিক বরাবর যেই বল সেটা হবে এফ কস থিটা, অনুভূমিক বরাবর যে বল এফ সাইন থিটা। তার মানে আমাদের প্রদত্ত বল দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা আনুভূমিক আর একটা উলম্ব। আনুভূমিক বরাবর যে বল এফ কস থিটা এটা আমাদের সামনে নিয়ে যায়, আর এফ সাইন থিটা আমাদের ভারসাম্য রক্ষা করে, তাই না? তার মানে আমাদের বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেক্টর বিভাজনের উদাহরণ আমাদের পায়ে হাঁটা। বুঝছো? বাকি সেমভাবে লন রোলারের গতি, সরল দোলক এবং গুণ টানার গতি, এটা মনে রাখবো, পরীক্ষাতে আসে। এবার স্পেশাল কেস দেখবো, যে দুটা ভেক্টরের মান যদি সমান হয়, দুটা ভেক্টরের মান যদি সমান হয় তাদের লব্ধি নির্ণয় সূত্র কি? আর ইকাল টু 2p cos আলফা বাই 2। লব্ধি কি কি বললাম? দুটা ভেক্টরের মান সমান, পি একটা ভেক্টর দেওয়া আছে যার মান 10, কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে যার মান 10, বলতেছে এদের লব্ধি নির্ণয় করো। লব্ধি নির্ণয় সূত্র কি? আর ইকাল টু 2p cos আলফা বাই 2, এই সূত্র দ্বারা করবো। তুমি ওই সূত্র কোনোভাবে প্রয়োগ করতে যাবা না, আর ইকাল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা, ওই সূত্র দ্বারা আমরা করবো না। ওই সূত্র দ্বারা করলে হবে কিন্তু বড় হবে, আমরা বড়তে কেন যাবো? আমরা ছোট ছোট করার চেষ্টা করবো, কেমন? তাহলে দেখো পি এবং কিউ, দেখো তাহলে বুঝছো, তাহলে লব্ধি দুটা ভেক্টরের মান সমান হলে তাদের মান কি হবে? লব্ধির মান আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। ওকে, এবং এই দেখো দুটা ভেক্টর দেওয়া আছে পি এবং কিউ, যাদের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ 120। তাহলে বলো তো লব্ধির মান কত? কেমনে বের করবা? তুমি আর ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ cos আলফা, ওই সূত্রে যাবা না? নিশ্চয়ই যাবা না। তুমি এই সূত্র দ্বারা করবা, আর ইকুয়াল টু 2, পি এর মান কত? 10 ইন্টু cos আলফা বাই 2, আলফার মান কত? 120, আলফা বাই 2 মানে কত? cos 60, cos 60 এর মান কত বলো তো? cos 60 এর মান হাফ, অর্থাৎ আমরা অ্যান্সার কত পাবো? 10। আর এর মান কি হলো দেখো তো? 10 নিউটন। আর এর মান কি হলো? 10 নিউটন। বুঝছো? আমরা এই সূত্র দ্বারা শর্টকাটে করবো। এবং যদি দুটা ভেক্টরের মান সমান হয় তাহলে থিটা, থিটা মানে কি? লব্ধি কোনো ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা কি হবে? আলফা বাই 2। ক্লিয়ার? থিটা কত হবে? আলফা বাই 2। তাহলে বলো তো এই ক্ষেত্রে থিটার মান কত? 60 ডিগ্রি। বুঝছো? তো এইভাবে আমরা এই শর্টকাটগুলো আমাদের মনে রাখতে হবে। কীভাবে মনে রাখতে পারো? দেখো শর্টকাটে বুঝাই দিচ্ছি। যে দুটা ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আর সমান হবে পি। মনে রাখবা, দুটো ভেক্টরের মান যদি সমান হয়, এদের মধ্যবর্তী কোণ যদি 120 হয়, দুটো ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 হয়, তাহলে ওই ভেক্টরের লব্ধি কি? যে কোনো একটা ভেক্টরের সমান। বুঝছো? দুটো ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ 120 হইলে লব্ধির মান ওই ভেক্টরের সমান হবে। ক্লিয়ার? দুটো ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি 60 হয়, লব্ধির মান আর সমান কি হবে? √3p। তুমি এই সূত্রে ইউজ করে দেখবা, এই সূত্রে ইউজ করে দেখবা যে আসতেছে কিনা। তারপরে দেখো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 হয় তাহলে তাদের লব্ধি নির্ণয় সূত্র কী হবে? √2p। কেমন? দুটো ভেক্টরের মান সমান এবং মধ্যবর্তী কোণ যদি কত হয়? 90, তাহলে তাদের লব্ধি হবে √2p। দুটো ভেক্টরের মান সমান এবং মধ্যবর্তী কোণ 0, লব্ধির মান কত হবে? 2p। এই সূত্রে ইউজ করে দেখবা। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180, মান সমান, তো তাদের মধ্যবর্তী তাদের লব্ধির মান হবে 0। ক্লিয়ার? এই কটা শর্টকাট খুব ভালো করে মনে রাখবা। দেখো মুখস্থ করার প্রয়োজন না ভাই, একটু ভালো করে বুঝবা তাইলেই হবে। তুমি আর ইকাল টু 2p cos আলফা বাই 2 এই সূত্র মনে রাখবা। দুটো ভেক্টরের মান সমান হলে কি হবে বের করবা। বুঝছো? দুটো ভেক্টরের মান সমান হলে কি হবে বের করবা, এগুলো মনে রাখার প্রয়োজন নেই, জাস্ট তুমি প্রথমটা মনে রাখবা। দুটো ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 হয় তাহলে যে কোনো ভেক্টরের মান হবে ওই ভেক্টরের সমান। আর বাকিগুলো মনে রাখার প্রয়োজন নেই, তুমি আর ইকাল টু 2p cos আলফা বাই 2 এটা দ্বারা বের করবা। তবে আর ইকাল টু √2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা ওই সূত্রে যাওয়া যাবে না। এই ম্যাথে কি বলতেছে? দুটা বলের লব্ধির মান 2√37 নিউটন এবং 2√13 নিউটন, যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত নিউটন হবে নির্ণয় করো। কিছু বুঝছো? আশা করি কিছুই বোঝো নাই, কিছু বোঝার প্রয়োজনও নাই। জাস্ট কি বলতেছে দেখো, দুটা বল পি এবং কিউ, কেমন? এদের লব্ধির মান আর দেওয়া আছে 2√37,
কখন এটা লব্ধি হবে? যখন এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ওকে ফাইন, আমরা মধ্যবর্তী কোণ দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, আমরা সূত্র জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই সূত্রটা আমরা সবাই জানি। তাহলে এই সূত্রে মান বসাই দাও। দেখো আর এর মান কত? 2√37। তো 2√37 করলে কত হবে? 4 × 37 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফার মান কত? 60। কজ 60 এর মান কত? 1/2। 1/2 টু কাটো, তাহলে আমাদের কি হয় দেখো তো? 4 × 37 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পিকিউ। 1 নম্বর ইকুয়েশন, বুঝছো? এরপরে দেখো 2 নাম্বার শর্তে কি বলতেছে, যে লব্ধির মান 2√13, অর্থাৎ আর এর মান কত? আর এর মান আমাদের 2√13। কখন? যখন আলফা 120। তাহলে সেম ভাবে আর এর মান যখন এইটা, তখন আমাদের লব্ধি নির্ণয় সূত্র কোনটা? সেটা ইউজ করবো। আর এর মান যখন 2√13, তখন আমাদের লব্ধি নির্ণয় সূত্রতে এই যে এই সূত্রতে আমাদের আর এর মানটা বসাই দাও। তো আর এর মান কত এখন? 2√13। তাহলে 2√13 উপর স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। কজ আলফার মান কত? আলফার মান এখন 120। কজ 120 এর মান কত ভাইয়াকে বলো? কজ 120 এর মান -1/2। অবশ্যই কিন্তু এই মানগুলা মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। এটা কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। এবার কি করব ভাইয়াকে বলো? এবার আমরা কি করতে পারি বলো তো ভাইয়াকে? এবার আমরা কি করব? দেখো এবার আমরা কি করব? 1 নাম্বার ইকুয়েশনের সাথে 2 নাম্বার ইকুয়েশন যোগ করব। তো 1 এর সাথে 2 করো। দেখো 1 যোগ 2 করো, তাহলে কি পাবো বলো? 1 এর সাথে আমরা 2 যদি যোগ করি তাহলে কি পাবো? 1 এর সাথে 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? দেখো আমরা একটু এই সাইডে এটা করার চেষ্টা করি, কেমন? 1 এর সাথে এবার যদি আমরা 2 যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 যদি আমরা করি তাহলে কি পাবো? 1 যোগ 2 যদি করি তাহলে কি পাবো? দেখো তো 1 এর সাথে 2 যোগ করো, 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর ইকুয়েশন যোগ করো। তাহলে দেখো বাম দিকে কত আছে? 4√37। দেখো 4√37 না, বাম দিকে আছে 437। তাহলে 4 × 37 প্লাস 4 × 13, কেমন? এই যে এইটা বাম দিকে যোগ হবে, এবং ডান দিকে আমাদের কি আছে? পি স্কোয়ার তার মানে 2p স্কোয়ার, কিউ স্কোয়ার তার মানে কি? 2q স্কোয়ার, তাই না? প্লাস পিকিউ মাইনাস পিকিউ কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে আমরা দেখো কি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে দেখো তো? এটাকে আমরা একটু নিচে লিখি, কেমন? এটাকে আমরা নিচে লিখতেছি। তাহলে দেখো বাম দিকে কে থাকতেছে? 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। এবার এটাকে কি করতে হবে? যোগ করে গুণ করতে হবে। যোগ করে গুণ করা ঝামেলা, কি করতে পারি? 4 কমন নেব। নাও 4 কমন নিলে কি থাকে? 37 প্লাস 13। 37 প্লাস 13 যোগ করলে কত হয় বলো তো? 50। 37 প্লাস 13 যোগ করলে কত হয়? 50। 4 × 50 মানে কত? 200। তো এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত লিখতে পারবো? 2 কমন নাও, 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 200। তাহলে এখান থেকে আমি যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে চাই, কত হবে বলো তো? আমরা এখান থেকে যদি আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে চাই তাহলে কত হবে? 200/2 অর্থাৎ 100। বুঝলা কি করলাম? আরেকবার দেখো তো, আরেকবার একটু দেখো। প্রশ্নে বলতেছে 2√37 নিউটন এবং 2√13 নিউটন মানে দুইটা পদ দেওয়া আছে, লব্ধির মান দেওয়া আছে যখন মধ্যবর্তী কোণ 60 এবং 120, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60 হলে লব্ধির মান 2√37। তো লব্ধি নির্ণয়ের সূত্রতে ফালাই দিছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আলফার মান যখন 60 তখন 1 নম্বর ইকুয়েশন পাইছি এটা। আলফার মান যখন 120 2 নম্বর ইকুয়েশন পাইছি এটা। 1 এবং 2 যোগ করছি, তাহলে থাকে 4√37 প্লাস 4 × 13। ডান দিকে কে থাকে? পি স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার, কিউ স্কোয়ার যোগ করলে 2q স্কোয়ার প্লাস পিকিউ মাইনাস পিকিউ মোকাবিলা, তাহলে কি থেকে যায়? 2p স্কোয়ার 2q স্কোয়ার। বাম দিক থেকে 4 কমন নাও, 37 প্লাস 13 কত হয়? 50। 4 × 50 মানে কত? 200। দেখো তুমি যদি এখানে যোগ করতে চাইতা 4 দ্বারা 37কে গুণ করবা, 4 দ্বারা 13কে গুণ করবা, করে আবার যোগ করবা, কঠিন হয়তো না। আর এই দেখো আমরা যখন 4 কমন নিছি তখন কিন্তু ক্যালকুলেশন একদম ইজি হয়ে গেছে, তাই না? তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান পাইলাম 100। এখন প্রশ্নে বলতেছে দেখো যখন লব্ধি নির্ণয় করতে হবে যখন মধ্যবর্তী কোণ কত? 90, অর্থাৎ 90 ডিগ্রি কোণে যখন ক্রিয়া করবে তখন লব্ধির মান কত? এটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আলফার মান যখন 90 তখন লব্ধির মান কত? তো লব্ধির মান কত তখন বের করো। আর ইকুয়াল টু আমরা কি জানি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফার মান কত? 90। কস 90 এর মান কত? 0, অর্থাৎ আর সমান তখন কি লিখতে পারবো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ আলফার মান যখন 90 তখন লব্ধির মান কত? √পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো √পি স্কোয়ার কিউ স্কোয়ার রাখলে হবে না? আমরা এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান বের করছি না, তো
পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান কত বের করছি 100, অর্থাৎ রুট ওভার 100 মানে কত 10 নিউটন। বুঝছো প্রশ্নে বলতেছে লব্ধির মান যখন 90, প্রশ্নে বলতেছে যে মধ্যবর্তী কোণ যখন 90 তখন লব্ধির মান কত রুট ওভার 100, রুট ওভার 100 মানে কত 10। মধ্যবর্তী কোণ যখন 90 লব্ধি নির্ণয় সূত্র এইটা রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার। পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান বের করতেছি 100, 100 রুট করলে হবে 10, সঠিক অ্যান্সার 10। দেখো তো অপশানে আমাদের সঠিক অ্যান্সার 10 কি আছে? হ্যাঁ, কোথায় আছে? ডি নাম্বার, সঠিক অ্যান্সার ডি। ক্লিয়ার? আশা করি এটা তোমরা সবাই বুঝছো। যেটা ক্যালকুলেশন শেখানোর জন্য, যে তোমাদের ওয়ান শট একটা ক্লাস দেখতে বলছিলাম, আমার ক্লাসে এটা করাইছিলাম আমি, যে হাতে ক্যালকুলেশন জাস্ট শেখানোর জন্য লব্ধি নির্ণয় করতে বলতেছে। দেখো দুটো ভেক্টর দেওয়া আছে 20 নিউটন এবং 60 নিউটন মানে, এদের মধ্যবর্তী কোণ 30। বলতেছে রাশি দুটার লব্ধির মান কত? খুবই সহজ, আমরা কি জানি আর স্কোয়ার ইকুয়াল টু কি বলতো পি স্কোয়ার। পি এর মান কত দেওয়া আছে 20, তার মানে 20 এর উপর স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার মানে কত 60 এর উপর স্কোয়ার, প্লাস 2 ইন্টু পি। পি এর মান কত 20, কিউ এর মান কত 60, 2 পি কিউ কজ আলফা। আলফার মান কত বলো তো 30। কস 30 এর মান কত বলো? কস 30 এর মান কত √3/2। কস 30 এর মান √3/2। এটা আমি এক লাইনে বসাই দিলাম। আশা করি এটা বুঝছো যে লব্ধি নির্ণয় সূত্র আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, লব্ধি নির্ণয় সূত্র, কিচ্ছু না। এরপরে দেখো জাস্ট ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন কেমনি করবা সেইটার জন্য এই এমসিকিউ রাখা। কেমন? 20 এর উপর স্কোয়ার করো কত হয় 400, তাই না? 60 এর উপর স্কোয়ার করো কত হবে 3600। ওকে, এবার দেখো এইটাকে গুণ করো। এইটাকে গুণ করার আগে আমরা একটা কাজ করবো, এখানে √3/2 আছে না, 2 দ্বারা 2কে কাটো, তাই না? উপরে কত আছে √3, তাহলে 20 ইন্টু 60 ইন্টু √3। ক্যালকুলেশন করা একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? ক্যালকুলেশন করা কি কঠিন হয়ে যাচ্ছে। √3 এর মান কত বলো তো? √3 এর মান কত? √3 এর মান আমরা জানি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যে √3 এর মান কত, √5 এর মান কত, এই 2-3টা মান আমাদের মুখস্থ রাখতে হবে। √3 এর মান কত 1.73। হাতে ক্যালকুলেশনের জন্য কিছু মান আমাদের মুখস্থ রাখতে হবে। তো এই √3 এর মান 1.73, তাই না? 1.73। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য 1.73কে আমরা 1 ধরে নিব। কি ধরে নিব? 1.73কে 1 ধরে নিব, তাই না? তার মানে 1.73কে কত ধরে নিব 1, অর্থাৎ √3 এর ভ্যালুকে আমরা ধরে নিলাম 1। তাহলে 20 ইন্টু 60 কত হবে 1200। তাহলে এবার এই তিনটা যোগ করো তো কত হবে 3600 400 কত 4000, 4000 আর 1200 কত 5200। এইটুকু কি সবাই বুঝছো? বলো আমাকে, এইটুকু বুঝছো কি বোঝো নাই বলো? তো লব্ধি নির্ণয় সূত্র আর স্কোয়ার ইকুয়াল টু √/p স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ কজ আলফা। লব্ধি নির্ণয় সূত্রে জাস্ট মান বসাই দিছি, দিয়ে এখানে জাস্ট একটা কাজ করছি, √3কে আমার হিসেবের সুবিধার জন্য 1 ধরে নিছি, নিয়ে দেখতেছি আমরা আর স্কোয়ারের মান কত আসতেছে 5200। অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে? এখানে যে অপশানগুলো দেওয়া আছে তাদের যেইটার বর্গ করলে 5200 হবে, সেটা হবে অ্যান্সার। বুঝছো? প্রশ্নে বলতেছে লব্ধির মান কত, আমরা আর স্কোয়ারের মান পাইছি 5200, আমরা আর স্কোয়ারের মান পাইছি 5200। তাহলে এবার অপশান চেক করব, অপশান চেক করে যেটার উপর বর্গ করলে 5200 হবে সেটা হবে অ্যান্সার। চারটার মধ্যে যেটার উপর বর্গ করলে 5200 হবে সেটা হবে অ্যান্সার। তো দেখো তো 67.96, এর উপর তুমি কি স্কোয়ার করতে পারবা? 67.96, 67.96 এর উপর কি তুমি বর্গ করতে পারবা? কোনোভাবেই পারবা না। তুমি কেন? আমিও পারবো না, কেউই পারবে না এটার উপর বর্গ করা। তো এই জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য সবগুলো ভ্যালুকে নিজের ইচ্ছা মতো একটা সুবিধাজনক ভ্যালুতে ধরে নিব। বুঝছো? ক্যালকুলেশনের সুবিধার জন্য সবগুলোকে নিজের ইচ্ছা মতো একটা ভ্যালুতে কি করব ধরে নিব। তো এই 67.96কে আমরা ধরে নিব 65। কেমন? 77.96কে আমরা ধরে নিব কত 75। 87.96কে ধরে নিব 85। 57.96কে ধরে নিব 55। বুঝতেছো কি বলো তো আমাকে? হ্যাঁ জানাও, বুঝতেছো কি না? আচ্ছা, মাঝে সাথে দুই একজন একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝবো না যে তোমরা ক্লাসে আসো নাকি বের হয়ে গেছো, নাকি আমার ক্লাস লিঙ্ক কেটে গেছে, বুঝবো না। এই জন্য মাঝে সাথে একটু রেসপন্স করো, কেমন? আচ্ছা, তাহলে আমাদের দেখো হিসাবের সুবিধার জন্য চারটে ভ্যালুকে এরকম ধরে নিচ্ছি, এখানে আসলে কারোই কোনো প্রবলেম হওয়ার কথা না। হিসাবের সুবিধার জন্য সবগুলো ভ্যালুকে আমরা একটা নির্দিষ্ট মানে কমাই নিচ্ছি। দেখো, তারপরে নিজের ইচ্ছা মতো আবার করলে হবে না। তুমি 67কে 65 বানাইছো, তুমি 87কে যদি আবার 80 বানাও তাহলে তো হবে না। সবগুলাকে একটা তোমার ধারা বজায় রেখে কাজ করতে হবে। তুমি যা করবা সবগুলোর জন্য সেম কাজ করতে হবে। তুমি 67কে 60 লিখতে চাইলে লিখো, 77কে 70 লিখতে চাইলে লেখো, সমস্যা নাই। 87কে 80 চাইলে লিখো, সমস্যা নাই। 57কে 50 চাইলে লিখো, সমস্যা নেই। কিন্তু সবগুলোর জন্য একটা নির্দিষ্ট মানেই চেঞ্জ করতে হবে। বুঝছো? নিজের ইচ্ছা মতো করতে পারবো, কিন্তু ইচ্ছাটা সবগুলোর জন্য প্রযোজ্য, একটার জন্য প্রযোজ্য না। যা করবা নিজের ইচ্ছা মতো সবগুলোতে চেঞ্জ করতে পারবা। তোমার হিসেবের সুবিধার জন্য আমার ইচ্ছা হয়েছে সবগুলোকে 2 কমাই নিচ্ছি। ওকে, এবার আমরা বর্গ করবো। এবার 65-র উপর বর্গ করবো। তো 65-র উপর বর্গ করলে স্বভাবতই কত আমরা পারবো না। 5-এর উপর পারবো, 10-এর উপর পারবো। তো এটার উপর বর্গ করলে কত হবে আমরা পারবো না। তো এটার জন্য একটা ট্রিক্স আছে।
কি ট্রিক্স বলো তো, তুমি বলতে পারবা? শিখাইছি তোমাদের, আমার ওই ক্লাসে ছিল যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাদের বর্গ আমরা সহজেই বের করতে পারি। কোনো সংখ্যার শেষে 5 থাকলে তাদের বর্গ সহজেই বের করতে পারি। কিভাবে করব? লাস্টে 5 আছে, 5-এর উপর স্কোয়ার করো, কত হবে? 25। 25 লিখো। তার সামনে কত আছে? 6। 6-এর পরের সংখ্যা কত বলো তো? 7। 6 দ্বারা 7কে গুণ করো, কত পাবা? 42। তার মানে 65-এর উপর স্কোয়ার করলে হবে 4225। বুঝছো? লাস্টে 5 থাকলে সেগুলোর বর্গ কেমনে করবা? বুঝছো না বোঝো নাই বলো? তাহলে 75-এর উপর স্কোয়ার করব, লাস্টে 5 থাকলে সেগুলোর বর্গ নির্ণয়ের এটা একটা ট্রিক্স। 5-এর উপর স্কোয়ার করো, কত হবে? 25। সামনে কত আছে? 7। 7-এর পরের সংখ্যা কত? 8। 7কে 8 দ্বারা গুণ করো, কত হবে? 56। 75-এর উপর বর্গ করলে 5625। এইরকম দুনিয়াতে যত সংখ্যা আছে, যেই সংখ্যাগুলোর শেষে 5 আছে সেগুলোর বর্গ বের করতে পারবো। তাহলে এবার তোমরা আমাকে বলো 85-এর উপর বর্গ করলে কত হবে? বলো 85-এর উপর বর্গ করলে কত হবে? 5-এর উপর বর্গ করো, কত? 25। হ্যাঁ, 8-এর পরের সংখ্যা কত? 9। 8কে 9 দ্বারা গুণ করো, কত হবে? 8 9 72, তাই না? তাহলে এবার 55-এর উপর স্কোয়ার করো, কত হবে বলো তো? 55-এর উপর স্কোয়ার করলে কত? লাস্টে 5 আছে, 25। সামনে কত আছে? 5। 5-এর হ্যাঁ 30 25। এবার বলো তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো প্রশ্নে কি বলতেছে? লব্ধির মান। আমরা কি দেখলাম যে আমাদের লব্ধির মান আর স্কোয়ার বের করতেছি, অর্থাৎ লব্ধির উপর স্কোয়ার করে আমাদের হইতে হবে 5200। তো অপশানে যেগুলো দেওয়া আছে সেগুলো লব্ধির মান। তো অপশানের উপর যেগুলোর উপর স্কোয়ার করে 5200-এর আশেপাশে হবে সেটা হবে অ্যান্সার। তো দেখো তো 65-এর উপর স্কোয়ার করলে কত হয়? 4225। এটা কি হইতে পারবে অ্যান্সার? বলো তো। 65-এর উপর স্কোয়ার করলে হইতেছে 4225, হইতে হবে কত? 5200। তার মানে 65 কি হইতে পারবে না? তার মানে এটা আমার এ নাম্বার অ্যান্সার হচ্ছে না। ক্লিয়ার? তারপরে দেখো তো আমাদের 55-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3025, হইতে হবে 5200, হয়েছে 3025। সেটা হওয়া সম্ভব? সম্ভব না। এবার দেখো 85-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 7225, কিন্তু হইতে হবে কত? 5200। 5200 কোথায়? 7225 কোথায়? তার মানে এটা হবে না। তার মানে ডিও হবে না, সিও হবে না। তার মানে বাকি থাকে কি? বি। তার মানে অ্যান্সার হবে বি। তো এটাকে তোমরা যদি আরো সুন্দর করে বুঝতে চাও, দেখো 75-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 5625, তাই না? কিন্তু আমার অ্যান্সার হওয়া লাগতো কত বলো তো? 5200। কিসের জন্য এটা হচ্ছে? একটু চিন্তা করো। দেখো আমরা 1.73 কে হিসেবের সুবিধার জন্য কি ধরে নিচ্ছি? 1 না। তার মানে কি? বড় মানকে আমরা হিসেবের সুবিধার জন্য ছোট ধরে নিচ্ছি। তার মানে আমাদের অ্যাকুরেট অ্যান্সার যেটা বের হবে সেটা নিশ্চয় 5200-এর চেয়ে একটু বড় বের হবে। কিসের জন্য? কারণ √3 কে আমরা 1 ধরে নিচ্ছি। √3 কে যদি আমরা 1.73 ধরে ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সারটা তোমার 5200-এর চেয়ে বড় আসতেছে। কেমন? তো এইটা দ্বারা তোমার বোঝা লাগবে যেহেতু √3 কে আমি 1 ধরে নিচ্ছি, তার মানে আমার অ্যাকুরেট অ্যান্সারটা নিশ্চয়ই 5200-এর চেয়ে একটু বড় হবে। তো 5200-এর চেয়ে একটু বড় কোনটা আছে বলো তো? এই যে একটাই, 5625। 5200-এর চেয়ে একটু বড় তুমি কি 7000-কে বলবা? নিশ্চয়ই বলবা না। তার মানে অ্যান্সার হবে কোনটা? বি নাম্বার। বুঝছো সবাই? হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে আমাদের এরকম অপশান থেকে চিন্তা করে লাগতে পারে, অপশান থেকেও আমাদের চিন্তা করে লাগতে পারে। একদম যে তুমি আর ইকুয়াল টু 2 বার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ কজ আলফা করে এইবার তুমি জীবনে করতে পারবা না। পারবা করতে? হাতে ক্যালকুলেশন কোনদিন করতে পারবা? এটা খুবই সহজ ক্যালকুলেটারের জন্য। কিন্তু আমাদের যখন হাতে ক্যালকুলেশন করতে হবে এটা আমরা কোনোভাবে তুমি মিলাইতে পারবা না। তো এই ধরনের এমসিকিউর জন্য আমার একটু বিপরীতভাবে চিন্তা করতে হবে যে আমার অপশান যেহেতু দেওয়া আছে, অপশান থেকে বিপরীতভাবে আমি কীভাবে যাইতে পারি। বুঝছো? এগুলো আমার একটু শিখতে হবে। তো এগুলো যে হাতে ক্যালকুলেশন যে এমন না তোমাকে আমি গোলাই খাওয়াই দেবো, হাতে ক্যালকুলেশন বিষয়টা এমন না। তোমার চিন্তা করা শিখতে হবে যে এই প্রবলেমটা আমি তোমাকে এইভাবে করাই দিলাম, তো এই ধরনের আর যত প্রবলেম আছে সেগুলো বর্গ নির্ণয়ের জন্য আমি কীভাবে করতে পারি এটা তোমার নিজে নিজে চিন্তা করতে হবে। করে নিজে নিজে তুমি যখন দুই একটা প্রশ্ন তুমি সলভ করবে তখন নিজেই বুঝতে পারবা যে এই হাতে ক্যালকুলেশনের জন্য আমার কোন হ্যাক্সটা কাজে লাগাইতে হবে। আমাদের যখন যে হাতে ক্যালকুলেশন হ্যাক্স প্রয়োজন সেটা আমি শেখাই দিব, সেটা তোমাদের সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? এটা কি সবাই বলো তো? জানো সবাই কি বুঝছো এটা? আচ্ছা, আমাদের এইটাই লাস্ট টপিকস আজকে ফার্স্ট ক্লাস। অনেক বেশি লেন্দি হয়ে গেছে, তার মধ্যে মাঝখানে আমাদের ক্লাসটা কেটে গেছিলো, নেট প্রবলেম হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট দিন থেকে প্রবলেমগুলো হবে না। তো এটা আমাদের লাস্ট প্রবলেম, এই একটা ম্যাথই আজকে করবো, এরপরে নেক্সট দিন আমরা ভিক্টর অধ্যায়টা শেষ করে দিই। তো দেখো এটাও সেম লব্ধি নির্ণয় সূত্র। কি বলতেছে? 50 নিউটন বল পশ্চিম দিকে এবং 20 নিউটন বল উত্তর দিকে কাজ করতেছে, লব্ধি বলের মান নির্ণয় করো। তো 50 নিউটন কোন দিকে কাজ করতেছে? দেখো তো, পশ্চিম দিকে। তো এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিজের ইচ্ছা মতো ধরে নাও। এটা পূর্ব, এটা তাহলে কি? পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, তাই না? তো প্রশ্নে কি বলতেছে? পশ্চিম দিকে কাজ করতেছে, তাই না? পশ্চিম দিকে কত নিউটন? 50 নিউটন, মানে এই দিকে 50 নিউটন। এবং উত্তর দিক মানে কোন দিকে? এদিকে কত নিউটন কাজ করতেছে? 20 নিউটন। তাহলে বলতেছে এদের লব্ধি নির্ণয় করো। তাহলে এদের কি নির্ণয় করতে হবে?
লব্ধি নির্ণয় করতে হবে। তো লব্ধি নির্ণয় করতে চাইলে তো কোণ জানতে হবে। এদেরকে কোণ দেওয়া আছে বলো তো? হ্যাঁ, কোণ দেওয়া আছে। পশ্চিম এবং উত্তর এদের মধ্যবর্তী কোণ কত? 90, অর্থাৎ আলফার পরিমাণ দেওয়া আছে 90, তাই না? আলফার পরিমাণ আমাদের 90 দেওয়া আছে, আমরা বুঝে ফেলছি। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব। দেখো সেমভাবে এখানেও একটা ক্যালকুলেশন হ্যাক্স আছে, সেই জন্য এই এমসিকিউটা করানো। তো দেখো সেমভাবে আর স্কোয়ার ইকুয়াল টু কি? পি স্কোয়ার, পি এর মান কত? 50, 50-এর উপর স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ার, কিউ মানে কত? 20-এর উপর স্কোয়ার, প্লাস 2, পি এর মান কত? 50, কিউ এর মান কত? 20, আলফার মান কত? 90, কজ 90 এর মান কত বলো? কজ 90 এর মান কত? 0। কোণের মানগুলো কিন্তু মুখস্থ ঠোঁটস্থ রাখতেই হবে। কজ 0 মান কত, কজ 30-এর মান কত, সাইন 30-এর মান কত, এগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে। তো 50-এর উপর স্কোয়ার করো কত হবে? 2500, তাই না? 20-এর উপর স্কোয়ার করো কত হবে? 400, 2500 আর 400 কত হয়? 2900। তার মানে আমরা আবার সেমভাবে অপশান টেস্ট করব। এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যেটার উপর বর্গ করলে 2900 হবে, সেটা হবে অ্যান্সার। তো দেখো 53-এর উপর তুমি কি বর্গ করতে পারবা? পারবা না। তাহলে কি করবা? হিসেবের সুবিধার জন্য সেমভাবে আগের মতো কাজ। 53কে কত ধরবা? 50, 63কে 60, 43কে 40, 50কে 50-এর মতোই রাখবা। কেমন? এবার দেখো এখানে তাহলে আমাদের দুটা যে 50 হয়ে গেল, তাহলে প্রবলেম না, দুইটা 50 হয়ে গেছে। তাহলে এই 50কে আমরা 53-ই রাখি, এই 50কে আমরা 53-ই রাখি। এবার দেখো নিচের 50, 50-এর উপর স্কোয়ার করলে কত হবে বলো তো? 50-এর উপর স্কোয়ার করলে কত? 2500। এটা আমরা এমনিতেই বুঝি বা করতে পারি। এবং 40-এর উপর স্কোয়ার করলে কত হবে বলো তো? 4 4 16 মানে 1600, তাই না? 60-এর উপর স্কোয়ার করলে কত হবে? 3600। 60-এর উপর স্কোয়ার করলে কত হবে? 3600। আমরা এবার অ্যান্সারের দিকে তাকাবো। দেখো অ্যান্সার কত হইতে হবে বলো তো? অ্যান্সার হইতে হবে কত? 2900। অ্যান্সার হইতে হবে কত হইতে হবে? 2900। তো দেখো আমাদের এই 40-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 1600। 1600 কোথায়? 2900 কোথায়? তাহলে সি নাম্বার কি অ্যান্সার হইতে পারবে? সি নাম্বার অ্যান্সার হইতে পারতেছে না। সি নাম্বার আমাদের অপশান থেকে বাদ গেল। এবার দেখো ডি নাম্বার কত আছে? 50। 50-এর উপর স্কোয়ার করলে কত হয়? 2500। কিন্তু হইতে হবে কত বলো তো? হইতে হবে 2900, তাই না? 50-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 2500, কিন্তু হইতে হবে 2900। তার মানে কি আমাদের ডি নাম্বার অ্যান্সার হবে? হবে না। তাহলে এখানে একটু জেনারেল নলেজ খাটায় চিন্তা করো তো অ্যান্সার কত হইতে পারে? 50-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 2500, কিন্তু হইতে হবে 2900, অর্থাৎ অ্যান্সার 50-এর চেয়ে একটু বড় হবে। কি? 50-এর চেয়ে একটু বড় হবে, তাই না? তাহলে দেখো তো আমাদের ডি নাম্বারটা হচ্ছে না। 60-এর উপর স্কোয়ার করলে কত হবে? 3600। 60-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 3600, কিন্তু হইতে হবে কত? 2900। 3600 কোথায়? 2900 কোথায়? কোনো মিল আছে? নাই। তার মানে বি নাম্বারও বাদ। থেকে যায় কোনটা? এ নাম্বার। তার মানে অ্যান্সারটা হবে এ নাম্বার। এ নাম্বার কি আর চেক করার প্রয়োজন আছে? নাই। তার মানে আমাদের 3টা অপশান বাদ দিয়ে এটা আমরা অ্যান্সার বের করতে পারলাম। বুঝলা? বুঝছো কি? এটা ক্যালকুলেশন কি বুঝছো সবাই? বলো তো আমাকে। এইখানে আরেকটা, এখানে তুমি যদি আরো, এখানে তোমরা যদি আরো অ্যাকুরেটলি বের করতে চাও, এখানে তোমরা যদি আরো অ্যাকুরেটলি ক্যালকুলেশন করতে চাও, সেটা আমরা করতে পারি। কিভাবে করতে পারি? দেখো এই প্রসেসে তুমি চাইলে করতে পারো। আরেকটা তোমাদের ক্যালকুলেশন করা শিখিয়ে দিচ্ছি, এটা তোমাদের অন্য কোনো কাজে লাগতে পারে। কেমন? বর্গ করার জন্য হাতে ক্যালকুলেশন দুইটাই হ্যাক্স। আগের মাতে শিখাইলাম যে 5 থাকলে 5-এর উপর বর্গ কেমনে করে, 5 থাকলে বর্গ কেমনে করে। এখন একটা শিখাচ্ছি, তাইলে 1 থেকে 100-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ তুমি বের করতে পারবা। 1 থেকে 100-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবা। বর্গ আমাদের সব ক্ষেত্রেই লাগে, সব অধ্যায়ের জন্য বর্গ বের করা লাগে, এই জন্য বর্গ বের করা আমরা শিখবো। কেমন? তুমি মনে করো যে 53-এর উপর বর্গ বের করতে চাচ্ছ, কেমন? 53 না, 54-এর উপর বর্গ বের করতে চাচ্ছ। 54 বর্গ করলে কত হবে তুমি এটা বের করতে চাচ্ছ। এটা কেমনে করবা? দেখো দুইটা প্রসেস। আমার যারা ক্লাস দেখছে তারা এটা জানো, তাদেরকে আমি এটা শিখেছি। দেখো 50-এর চেয়ে বড় সংখ্যার বর্গ যদি আমরা বের করতে চাই, আমরা নেক্সট পেজে যাই। দেখো 50-এর চেয়ে বড় সংখ্যার বর্গ, 50 এর চেয়ে বড় সংখ্যার বর্গ, 50 এর চেয়ে বড়, 50-এর চেয়ে বড় সংখ্যার বর্গ যদি আমরা বের করতে চাই, সেইটা বের করার দেখো আমাদের প্রসেসটা কি। 50-এর চেয়ে বড় 54, তাই না? 50-এর চেয়ে বড়। তো 50-এর চেয়ে বড় সংখ্যা যদি আমরা বর্গ বের করতে চাই, কেমনে করবো? মনে রাখবে এখানে আমরা 25 নিয়ে খেলবো। কি 25? 25 এখানে আমাদের মেইন ভিত্তি। তো দেখো তো 50-এর চেয়ে বড় সংখ্যার বর্গ, 50-এর 54, 50-এর চেয়ে 54 কত বড় বলো তো? 50-এর চেয়ে 54 কত বড়? 4 বড়, তাই না? 50-এর চেয়ে 54 4 বড়। তো আমরা সেই 4-এর উপর বর্গ করবো। 4-এর উপর বর্গ করলে কত হবে? 16 লিখে দিব। বুঝলা? 50-এর চেয়ে 54 কত বড়? 4 বড়। 4-এর উপর স্কোয়ার করলাম, কত হয়? 16 লিখে দিলাম। এরপর আমরা কি করছি? এখানে 25 নিয়ে আমরা খেলবো, অর্থাৎ 25-এর সাথে কোনো কিছু যোগ করবো বা 25 থেকে কোনো কিছু বিয়োগ করবো। কেমন? তাহলে দেখো তো এটা 50-এর চেয়ে কত বড়? 4 বড়, তাই না? 50-এর চেয়ে 4 বড়। এই সংখ্যাটা 50-এর চেয়ে যত বড় তত 25-এর সাথে যোগ করতে হবে। 25-এর সাথে 4 যোগ করলে কত হবে? 29। 29টা সামনে লেখো। অর্থাৎ 54-এর উপর তুমি যদি স্কোয়ার করো,
54 উপর স্কোয়ার করলে কত হবে 2916। বিশেষ না হলে ক্যালকুলেটর দ্বারা করে দেখে নিবা। দেখো তার মানে কি হলো আরেকবার বোঝো। 50-এর চেয়ে বড় সংখ্যার বর্গ বের করতে চাচ্ছি। কেমনে করব? 50-এর চেয়ে 54, আমরা যেই সংখ্যার বর্গ বের করবো দেখবো সেটা 50-এর চেয়ে কত বড়। 50-এর চেয়ে 54 কত বড়? 4 বড়। 4 উপর স্কোয়ার করো কত হবে 16। এবার 25-এর সাথে ওই 4 যোগ করো কত 2916। সেম ভাবে তুমি 53-এর উপর স্কোয়ার করো। 53-এর উপর স্কোয়ার করলে কেমনে করবা? 50-এর চেয়ে 53 কত বড় বলো? 3 বড়। 50-এর চেয়ে 53 কত বড়? 3 বড়। 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। লিখে দাও 09। এবার 25-এর সাথে ওই 3 কি করবা? যোগ করবা। 25 3 হয়ে যাবে 28। তোমাকে যদি বলা হয় এখন 57-এর উপর স্কোয়ার করো, পারবা না। 57-এর উপর স্কোয়ার করলে কত হবে বলো? 57 50-এর চেয়ে কত বড়? 7 বড়। 7-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো? 49। লিখে দাও। তারপরে দেখো কি করবা? 57 50-এর চেয়ে কত বড়? 7 বড়। 7-এর উপর স্কোয়ার করলাম তাহলে 49। এবার 25-এর সাথে ওই 7 যোগ করো। 25-এর সাথে 7 যোগ করলে কত হয়? 32। 57-এর উপর স্কোয়ার করলে হবে 3249। বুঝছো? সবাই জানো, বুঝছো কিনা? 50-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গ এইভাবে বের করতে হয়। পারবা কি 50-এর চেয়ে বড় সংখ্যার বর্গ বের করতে? যে কোনো সংখ্যা বুঝলে হবে না, নিজে এখন বাসায় গিয়ে ট্রাই করবা। বাসায় গিয়ে ট্রাই করবা যে 50 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা ট্রাই করবা। তবে অত বেশি আমাদের যাওয়ার প্রয়োজন নাই। কেমন বেশি বড় গেলে একটু সমস্যা হবে। যেমন দেখবা তুমি এই 62, তুমি মনে করো যে যখন এই 62-এর উপর বড় করতে যাবা তখন প্রবলেম ফেস করবা। এটা আগে চেষ্টা করবা, তখন কি প্রবলেম হয় সেটা আমাকে জানাবা, সেটা আমি করাই দিব পরে। কেমন? সেটা আমি পরে করাই দিব। তো আচ্ছা এটা আর একটু দেখাই দিই, নাইলে বুঝবা না। একটু এটাই দেখাই দিই। দেখো 62, তোমরা সবগুলো চেষ্টা করবে। এটাও আমি দেখাই দিচ্ছি। 62-এর উপর স্কোয়ার করবো। 50-এর চেয়ে 62 কত বড়? 12 বড়, তাই না? 50-এর চেয়ে 62 কত বড়? 12 বড়। 12-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো? 12-এর উপর স্কোয়ার করলে কত হয়? 12-এর উপর স্কোয়ার করলে কত হয়? 144। হ্যাঁ 144 হয়। 12-এর উপর স্কোয়ার করলে হয় 144। তার মানে 62 50-এর চেয়ে কত বড়? 12 বড়। 12-এর উপর স্কোয়ার করলে হয় 144। কত হয়? 144। তো আমরা দেখো এতক্ষণ কি করছিলাম? লাস্টে 2 ডিজিট লিখছি। দেখো 4-এর উপর স্কোয়ার করে 16, 2 ডিজিট লিখছি সব জায়গায়, 2 ডিজিট লিখছি, তাই না? এবার 3 ডিজিট আসছে। এতক্ষণ আমরা লাস্টে 2 ডিজিট লিখছি। 50-এর চেয়ে যত বড় তার উপর স্কোয়ার করে 2 ডিজিট পাইছি, তাই 2 ডিজিট লিখছি, 2 সংখ্যা লিখছি। এখন 12-এর উপর স্কোয়ার করে 144 পাচ্ছি, 3টা সংখ্যা পাইছি। 3টা সংখ্যা আসলে কি করবা মনে রাখবা? 3টা সংখ্যা আসলে লাস্টের 2টা সংখ্যা লিখে নিবা। লাস্টের 2টা সংখ্যা লিখে নিবা, আর সামনে যেটা থাকবে সেটা হাতে থেকে যাবে। কেমন? তাহলে 12 দেখো 62 50-এর চেয়ে কত বড়? 12 বড়। 12-এর উপর স্কোয়ার করলে 144। 144-এ লিখে দেবো 44। এবার কি করব? 25-এর সাথে 12 যোগ করব। 25-এর সাথে 12 যোগ করলে কত হবে? 25 যোগ 12 কত? 37। 25 যোগ 12 কত হয়? 37। এবং এখানে হাতে 1 ছিল, 37-এর আগে 38, তার মানে 3844। বুঝছো? এটা সবাই এভাবে নিজে নিজে ট্রাই করবা, দেখবা, তাহলে সব কিছু পারবা। 3টা ডিজিট যদি আসে, 3টা ডিজিট আসলে লাস্টে 2টা ডিজিট লিখবা, সামনের ডিজিটটাকে হাতে রাখবা, রেখে 25-এর সাথে যোগ করে দেবা ওইটা। বুঝছো? এবার 50-এর চেয়ে ছোট সংখ্যা আমরা করব। 50-এর চেয়ে ছোট সংখ্যা সেম, 50 এর চেয়ে ছোট, 50 এর চেয়ে ছোট। তো 50 এর চেয়ে ছোট সংখ্যা করার উপায় কি? মনে করো তুমি বের করবা তুমি মনে করো বের করবা 47-এর উপর স্কোয়ার করবা। 47 50-এর চেয়ে ছোট, তাই না? 50-এর চেয়ে ছোট। তো 50-এর চেয়ে ছোট কত ছোট সেটা আমরা দেখব। 50-এর চেয়ে বড় সংখ্যার জন্য আমরা প্রথমে দেখব 50-এর চেয়ে সংখ্যাটা কত বড় সেইটা। 50-এর চেয়ে ছোট সংখ্যার জন্য দেখব 50-এর চেয়ে কত ছোট। 50-এর চেয়ে 47 কত ছোট বলো তো আমাকে? 3 ছোট, তাই না? 50-এর চেয়ে 47 কত ছোট? 3 ছোট। 3-এর উপর স্কোয়ার করবো, কত হবে? 9। 9 লিখে দিব। এবার কি করব? 25 থেকে ওই 3টা বাদ দিব। 25 থেকে 3 বাদ দিলে কত হবে? 22। দেখো বড়র জন্য কি করতেছিলাম? 50-এর চেয়ে বড়র জন্য 25-এর সাথে যোগ করতেছিলাম ওই সংখ্যাটা, এবং 50-এর চেয়ে ছোটোর জন্য 25 থেকে বিয়োগ করব। বুঝছো? তাহলে বলো তো আমাকে 46-এর উপর স্কোয়ার করবো, করলে কত হবে? দেখো 46 50-এর চেয়ে কত ছোট? 4 ছোট। 4-এর উপর স্কোয়ার করলে কত? 16 লিখে দাও। 50 46-এর চেয়ে কত ছোট? 4 ছোট। 4-এর উপর স্কোয়ার করলে হয় 16। এবার 25 থেকে 4 বাদ দিলে কত হবে? 21, অর্থাৎ 2116। বুঝছো কি সবাই? 50-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট সংখ্যার স্কোয়ার কি বের করতে পারবা? তো এই ধরনের ক্লাস মানে এই যে এখন যেটা করাই দিলাম, হ্যাঁ এই ধরনের ক্লাস ইউটিউবে আছে, জাস্ট প্রবলেম সলভিং। যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং নামে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, এটা তোমাদের করতে বলছিলাম যে তোমাদের এই ইন্ট্রোডাক্টরি এক্সাম নিচ্ছিলাম, তো যারা করছো তারা এইগুলো বুঝবা সহজে, এগুলো আমি করে দিচ্ছিলাম, আবার একটা বুঝাই দিলাম। তো ওই ক্লাসটা চাইলে করতে পারো। ওই ক্লাসটা করলে কি হবে? যে তুমি ধরতে পারবা যে একটা প্রশ্ন কীভাবে করতে হবে। আর আমার এই ক্লাসে আমি তোমার যে একদম থিওরি যা আছে
একদম অ্যাডভান্স, জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা থিওরি আছে সবগুলো থিওরি আমি কভার করব, করে যেই এমসিকিউগুলা যে এক্সেপশন ব্যতিক্রম সহজে করা যায় না, বা একটা এমসিকিউ করে এই ধরনের আরো 10টা এমসিকিউ করতে পারবো, সেই ধরনের এমসিকিউ আমি এই ক্লাসে তোমাকে সলভ করে দিব। বাকিগুলো তোমার নিজে নিজে করতে হবে। তুমি যদি চাও যে ভাই আমার এই যে এই ক্লাসটা করে আমার এমসিকিউ সলভ করতে পারতেছি না, তাহলে তুমি আমার ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ দেখবা, দেখবো ওইখানে আরো 50-60টা এমসিকিউ সলভ করাই দিচ্ছি, তাহলে প্রত্যেকটা প্রশ্নই তুমি ধরতে পারবা। আশা করি এই ক্লাসটা করলেই থিওরি যদি তুমি ক্লিয়ার করো তাহলে তুমি যেইটাই আসে দেখেন পারবা। আর তুমি যদি মনে করো যে ভাই আমাকে 100টা এমসিকিউ সলভ করাই দেন, এই 100টার মধ্যে পরীক্ষায় আসবে, এমন কিন্তু সম্ভব না। তোমাকে যদি 100টা এমসিকিউ তুমি বাসায় প্র্যাকটিস করে যাবা, পরীক্ষায় 101 নাম্বার এমসিকিউ আসবে, মানে হুবহু কোনো কিছুই কমন আসবে না। এই জন্য আমাদের থিওরি ক্লিয়ার থাকতে হবে। থিওরি যদি ক্লিয়ার থাকে, যেটা দেখলে সেটা আমরা পারবো। যেমন এখানে তোমাকে ক্যালকুলেশন করা শিখাইলাম যে 55-এর উপর স্কোয়ার করলে কত হয়, তুমি 65-এর উপর স্কোয়ার করলে কত হয়, নিশ্চয়ই সেটা পারবা। তো এইরকম তোমার থিওরি ক্লিয়ার করতে হবে। একটা এমসিকিউ আসলে কীভাবে চিন্তা করতে পারে এইটা আমি তোমাকে শিখাবো, বাকি কাজ তোমার। আমি কিন্তু তোমাকে চান্স পাওয়া দিতে পারবো না, আমি তোমাকে জাস্ট রাস্তাটা দেখাই দিতে পারবো যে তোমাকে এই দিকে হাঁটতে হবে, বাকি কাজ তোমাকেই করতে হবে। তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে, তোমার চান্স পাওয়া তোমাকে ইনশিওর করতে হবে। আমি জাস্ট তোমাকে রাস্তাটা দেখাইতে পারবো, তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে। বুঝছো? তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। এইটার পিডিএফ তোমাদের দিয়ে দিব। তো আজকে একদম ক্লাস অনেক বেশি হয়ে গেছে, এতক্ষণ আমাদের ক্লাস হবে না, আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হবে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হবে। আর ক্লাস পিডিএফ ক্লাস রেকর্ড দিয়ে দিব। এইটা ক্লাস রেকর্ড করা হয় না, এই অংশটা ক্লাস রেকর্ড করা হয় না। নেক্সট দিন থেকে যে ক্লাস হবে সেটা রেকর্ড পেয়ে যাবা। আর নেটের যে প্রবলেম হয়েছে এটার জন্য আসলে আমি দুঃখিত, নেক্সট দিন থেকে এই প্রবলেমগুলো হবে না। তো নেক্সট দিন রুটিন অনুযায়ী আমাদের ভিক্টরের সেকেন্ড ক্লাস হবে, ওই ক্লাসে আমরা ভিক্টরটা শেষ করব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।